হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন বাদে আবার ফিরে আসলাম এই চ্যানেলে। মাঝখানে বেশ কিছুদিন কোনো ভিডিও বানানো হয়নি। আমরা এখনও কোভিড-19-এর সঙ্গে লড়াই করেই চলেছি। তো শেষ ভিডিওটা আপলোড করেছিলাম মোস্ট প্রবাবলি অ্যাপ্রক্সিমেটলি তাও মাসখানেক তো বটেই। তো হঠাৎ মনে হলো যে অনেকদিন বসা হয়নি, তো আজকে আরও একবার কোনো টেক্সট পোয়েম নিয়ে আলোচনা করা যাক। কারণ আগেই বলেছিলাম প্রথম যে ভিডিওতে যে প্রোজ নিয়ে এখানে আলোচনা করা একটু ডিফিকাল্ট। তো আজকে যে পোয়েমটা নিয়ে কথা বলতে চলেছি সেই পোয়েমটা, দিস পোয়েম ইজ নোন অ্যাজ আ ফটোগ্রাফ অ্যান্ড ইট ইজ কম্পোজড বাই শেরলি টলসন। এই পোয়েমটা অ্যাকচুয়ালি আমার এক খুব পরিচিত বন্ধু আমাকে সাজেস্ট করেছিল বলার জন্য। তো এতদিন বসা হয়নি, তো আজকে কবিতাটা নিয়ে কিছু বলবার জন্য এলাম। So the poem is called A Photograph and it is composed by Shirley Tolson. Shirley Tolson was a British poet and she was born in 1924. And she was not only a poet, she was a journalist, she was a social activist as well. And this particular poem called A Photograph is one of her best poems. তো শুরু করা যাক পোয়েমটা সরাসরি। So the poem begins like this. The cardboard shows me how it was when the two girl cousins went paddling. অর্থাৎ কবিতার শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে the poet is talking about some photograph, probably it is a family photograph, সেটা আমরা কবিতার পরে জানতে পারবো। The first two lines are very interesting to me. কেন? বলছেন the cardboard shows me how it was. So the first of all, the cardboard, as if the cardboard is behaving like a human being. So this is an example of personification. Cardboardটা তাকে দেখাচ্ছে, cardboard is showing something to the poet. And what is it? When the two girl cousins went paddling. So apparently মনে হচ্ছে যে probably this is a family photograph, যেখানে বাচ্চা মেয়েদের ছবি রয়েছে। কেন এই প্রথম দুটো লাইনকে আমি খুব ইন্টারেস্টিং বললাম এই কারণেই যে ফটোগ্রাফ অর ফ্যামিলি ফটোগ্রাফ ইজ ভেরি ডিয়ার টু আস। আমাদের পরিবারের সদস্যদের ছবি আমরা সারা জীবন রেখে দিই ইন অর্ডার টু ফুলফিল দেয়ার অ্যাবসেন্স, তাই তো? তো কি অদ্ভুত ভাবে ফটোগ্রাফ হুইচ ইজ ভেরি লাইভলি টু আস, অর ফটোগ্রাফ হুইচ ইজ অ্যাসোসিয়েটেড টু লাইফ is having its own sustenance from a cardboard which is lifeless. অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে একটা ছবি, যে ছবিটা বাঁধাই করা আছে, সেই ছবিটির যে সাস্টেইনেন্স, সেই ছবিটিকে রাখার জন্য, শক্তভাবে রাখার জন্য যার হেল্প নেওয়া হচ্ছে, দ্যাট ইজ আ কার্ডবোর্ড, দ্যাট ইজ লাইফলেস। যদি আমি এভাবে ভাবি যে কার্ডবোর্ড লাইফলেস এবং যার ফটোগ্রাফটা কার্ডবোর্ডে বাঁধানো রয়েছে, দ্যাট পারসন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। হতে পারে তিনি হয়তো মৃত, সেই হি অর শি, দ্যাট পারসন ইজ নো মোর, কিন্তু আমার কাছে তো তার অস্তিত্ব রয়েছে। আই স্টিল ফিল দ্য এক্সিস্টেন্স অ্যান্ড দ্যাট পারসন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু মি। তো সেই দিক থেকে দ্যাট পারসন ইজ ভেরি মাচ অ্যালাইভ, অর্থাৎ আমার অস্তিত্বের মধ্যে সেই ব্যক্তি ভীষণভাবে জীবিত। তো সেই জীবিত মানুষটির ছবিকে সাস্টেইনেন্স দেওয়ার জন্য কাকে প্রয়োজন হচ্ছে? একটা কার্ডবোর্ড হুইচ ইজ আ লাইফলেস অবজেক্ট। সো at the very beginning the poet is showing how life and death is intertwined, কিভাবে জীবন আর মৃত্যু একসাথে মিশে রয়েছে। each one holding one of my mother's hands. তো এখানে এসে পরিষ্কার হচ্ছে যে কার্ডবোর্ডে সাস্টেনেন্স দেওয়া যে ছবিটি, সেই ছবিটি পোয়েটের মায়ের ছবি, and there are two more girls as well, and she, the big girl, some 12 years or so. অর্থাৎ ছবিটা তার মায়ের ছবি, তার মায়ের সঙ্গে আরো দুটি বাচ্চা মেয়ের ছবি রয়েছে, এবং সেই ছবিতে যে তিনজন রয়েছে তাদের মধ্যে তার মা হচ্ছেন, অর্থাৎ পোয়েটের মা হচ্ছেন সবচেয়ে বড়, and she was 12 years then. All three stood still to smile through their hair at the uncle with the camera. এবং ছবি দেখে যেটা মনে হচ্ছে যে they were posing towards the camera, and the uncle had the camera and he was taking the photograph, and all these three girls were looking at the camera. They were ready for the pose, they were ready to give the pose. A sweet face, my mother's. অর্থাৎ তার মায়ের মুখটা ভীষণ সুন্দর, তার মায়ের
ছবি দেখে যেটা মনে হচ্ছে যে সেই সময় তার মায়ের মুখটা ভীষণ মিষ্টি। দ্যাট ওয়াজ বিফোর আই ওয়াজ বর্ন। অবভিয়াসলি তার মায়ের যখন মানে কবির মায়ের বয়স যখন 12 ইয়ার্স অফ এজ, অর্থাৎ 12 বছর বয়সে তার যখন ছবিটি তোলা হয়েছে, তো অবভিয়াসলি সে সময় তো কবির জন্মই হয়নি। That was before I was born, and the sea, which appears to have changed less, washed their terribly transient feet. এই যে লাইনটা বলছে, and the sea which appears to have changed less, অর্থাৎ এখন যখন she is comparing the photograph and when she is looking at the sea that is there in the background, she feels that the sea seems to have changed very less. This line is very important. Why? Because this line shows the enormity of nature. অর্থাৎ এই পুরো পৃথিবী, পুরো যে এন্টায়ার যে কসমস, সেই কসমসে প্রকৃতির কাছে, প্রকৃতির যে স্টেবিলিটি, তার কাছে আমাদের যে স্টেবিলিটি, আমাদের যে স্থায়িত্বকাল, সেটা তো ভীষণভাবেই নগণ্য। মানে সমুদ্র বহু বছর ধরে রয়েছে এবং আরো বহু বছর থাকবে, কিন্তু সেই তুলনায় আমাদের হিউম্যান এক্সিস্টেন্স ইজ ভেরি লিমিটেড। সো হোয়েন দ্য পোয়েট ইজ লুকিং অ্যাট দ্য ফটোগ্রাফ অ্যান্ড শি ইজ ট্রাইং টু মেক আ কম্প্যারিজন, শি ক্যান ইজিলি ফিগার আউট দ্যাট enough have changed, things have changed in her life, but the sea which is there in the background, the sea seems to have changed very less, as if the sea is eternal, the flow of the sea is eternal. অর্থাৎ দেখে মনে হচ্ছে যে সমুদ্রের খুব বেশি পরিবর্তন হয়নি, কিন্তু তার জীবনে অনেক পরিবর্তন হয়ে গেছে। এবং সেই সমুদ্র কি করছে? washed their terribly transient feet. This line is extremely important. Terribly transient feet. টেরিবলি মানে তো আমরা বুঝতে পারছি, ট্রানজিয়েন্ট মানে যেটা হচ্ছে সামথিং হুইচ ইজ নট পার্মানেন্ট, যেটা চিরস্থায়ী নয়, অল্পক্ষণের জন্য বা কিছুক্ষণের জন্য। তো এই যে লাইনটা বলছে যে ওয়াশড দেয়ার টেরিবলি ট্রানজিয়েন্ট ফিট, ইট মিনস দ্য থ্রি গার্লস ওয়ার প্রবাবলি রানিং অ্যালং দ্য বিচ, দে ওয়ার ভেরি নটি। তারা এক জায়গায় স্থির হয়ে থাকছিল না, তারা সমুদ্রের উপর দিয়ে দৌড়ে যাচ্ছিল এবং দ্য ওয়েভস ওয়ার sort of obliterating the footmarks. অ্যাপারেন্টলি এটাই মানেটা দাঁড়ায় যে কবি বলছেন যে তার মা এবং তার দুই বোন তারা সমুদ্রের যে বিচ, সেই বিচ বরাবর দৌড়ে যাচ্ছিলেন এবং তাদের যে ফুটপ্রিন্ট পড়ছিল বালির উপর, সেই ফুটপ্রিন্ট সমুদ্রের ঢেউ এসে বা সমুদ্রের ঢেউয়ের যে জল সেটা মুছে দিয়ে যাচ্ছে। এটা খুব কমন ফেনোমেনন, আমরা যারা সমুদ্রের ধারে বেড়াতে গেছি সবাই আমরা এটা দেখেছি। কিন্তু I personally feel that this line is more important than its superficial meaning. অর্থাৎ অ্যাপারেন্টলি এই লাইনটাকে খুব সহজ বলে মনে হলেও আমার মনে হয়েছে যে এই লাইনটির একটি গুরুত্বপূর্ণ অর্থ এই কারণেই রয়েছে যে দিস লাইন শোজ দ্যাট লাইফ অ্যান্ড ডেথ, দিস টু হ্যাপেন ইন আ কন্টিনিউয়াস সার্কেল। অর্থাৎ জীবন আর মৃত্যুর খেলাটা প্রতি মুহূর্তেই চলছে। এই ফুটপ্রিন্টগুলোকে, ইফ উই কনসিডার দিস ফুটপ্রিন্টস অ্যাজ দ্য মার্কার অফ লাইফ, তাহলে যে সমুদ্রের ঢেউ এসে সেটা মুছে দিয়ে যাচ্ছে, ইট টক্স অ্যাবাউট ডেথ, ইট টক্স অ্যাবাউট দ্য পাওয়ার অফ টাইম। সময়ের যে সাংঘাতিক গুরুত্ব, যে সময়ের সাংঘাতিক গুরুত্বকে বোঝানোর জন্য শেক্সপিয়ার সনেট নাম্বার 18 লিখছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। কোথাও একটা এই পায়ের ছাপগুলোকে যে সমুদ্রের ঢেউ এসে মুছে দিয়ে যাচ্ছে, এটা কোথাও একটা সেই একই দৃশ্য বা একই ভাবনা আমাদের মনে করিয়ে দেয় যে লাইফ অ্যান্ড ডেথ গো হ্যান্ড ইন হ্যান্ড, তারা পরস্পরের হাত ধরেই যাওয়া আসা করে। এবং আরো একটি মানে এই লাইনটা ক্যারি করছে, সেটা হলো যে ইটস লাইক এ কন্টিনিউয়াস প্রসেস, দিস ফুটপ্রিন্টস অ্যান্ড দ্য ওয়াশিং অ্যাওয়ে অফ দোজ ফুটপ্রিন্টস, দিস আর কন্টিনিউয়াস প্রসেস। কারণ তার আগেও বহু মানুষ সমুদ্রের ঢেউ দিয়ে প্রতিনিয়ত হেঁটে যাচ্ছে এবং সমুদ্রের ঢেউ এসে সেই ফুটপ্রিন্ট গুলোকে মুছে দিয়ে যাচ্ছে। দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। সো এই যে জন্ম হওয়া এবং জন্মের পর যে মৃত্যু, দিস সাইকেল, দিস ইজ অলসো আ ভেরি continuous process and it has been going on and it will go on as long as the earth is there. অর্থাৎ যতদিন পৃথিবী রয়েছে ততদিন পৃথিবীতে এই জীবন মৃত্যুর খেলা তো চলতেই থাকবে। এবং এই লাইনটা কোথাও একটা আমাদের সেটা মনে করিয়ে দেয়। সো দিস লাইন ইজ helping us to remember
that life and death are there. Life and death are there, and life is followed by death, as well as death is also followed by life. Second stanza. Some 20-30 years later, তাহলে অর্থাৎ এই ফার্স্ট স্টানজায় যে ঘটনাটি তিনি বলছেন, তারপর সেকেন্ড স্টানজায় তিনি বলছেন যে এরপর প্রায় 20 বা 30 বছর পার হয়ে গেছে। She would laugh at the snapshot. So 20 বা 30 বছর বাদে when the mother used to look at the photograph, she used to laugh at the snapshot. এবং ফটোগ্রাফি বা ফটোগ্রাফের এটাই তো সাকসেস, আমরা জানি যে that photograph can replicate each and every second, each and every single frame of our life. আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে ফটোগ্রাফ ধরে রাখতে পারে বলি ফটোগ্রাফ has become so important, such an important thing, and that is why photograph as per its utility, I'm not talking about the artistic value, as per its utility, photograph is much more important than painting. অর্থাৎ পেইন্টিং আমাদের জীবনের প্রত্যেকটি সেকেন্ডকে এতটা নিখুঁতভাবে রেপ্লিকেট করতে পারে না যতটা ফটোগ্রাফ করতে পারে। এবং দ্যাট ইজ ওয়াই উই লাভ টু সি আওয়ার ফটোগ্রাফস। এবং এটাকে বলা হয় এটি একটি মানে এই যে কেন আমরা ফটোগ্রাফ দেখে আমরা ফটোগ্রাফ দেখতে পছন্দ করি, এর একটা সাইকোলজি আছে। এই সাইকোলজি রয়েছে, সেটা অনেক বিস্তৃত একটা ব্যাখ্যা, সে ব্যাখ্যা আজকে এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আমরা এটা বুঝতে পারি যে উই লাভ টু সেলফ ফ্যাশন আওয়ারসেলভস, মানে এই যে সেলফ ফ্যাশনিং, যে উই লাভ টু ফিক্স আওয়ারসেলভস, উই লাভ টু ক্যাপচার দ্য মুমেন্টস অফ আওয়ার লাইফ, এইটা আমরা জানি, এটা চিরন্তন সত্য। এবং এটা এখানেও ঘটছে যে তার মা যখন 20 বা 30 বছর বাদে when she is looking back, when she is looking at that particular photograph, she is smiling, she becomes very happy to see her past days. দেখে তিনি কি বলতেন see Betty and Dolly, she would say, and look how they dressed us for the beach. So here we come with the names. The two girls that were there with the mother, they were named as Betty and Dolly. She would say, look how they dressed us for the beach. Orthat probably they were in their costume. The sea holiday was her past, mine is a laughter. So there are two past that is working simultaneously. কবি বলছেন যে the sea holiday was her past, অর্থাৎ এই যে after 20 or 30 years the mother is looking at the photograph and she is trying to recapitulate her past days. এই রিক্যাপিচুলেশনটা হচ্ছে, এই নস্টালজিয়াটা হচ্ছে, তিনি তার মা তার পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছেন simply because those days are gone. She can never sort of get back those days. তো যখন তার মা এই ফটোগ্রাফটি দেখছেন, তিনি বুঝতে পারছেন যে সেই দিনগুলো তার জীবন থেকে হারিয়ে গেছে, those days are past. তার ঠিক ইমিডিয়েটলি পরে শেরলি টলসন বলছেন mine is her laughter. So the laughter that was produced on the lips of her mother as she saw the photograph, সেই লাফটারটা কবির জীবনে পাস্ট হয়ে গেছে। Why? Simply because the mother is no more. So as I said earlier, there are two past that are working together simultaneously. The first one is the passing away of the childhood days of the mother, and she's trying to go back to her past days with the help of the photograph. সেই একই ফটোগ্রাফ, সেই একই ছবি পোয়েটকেও মনে করিয়ে দিচ্ছে, শেরলি টলসনকেও মনে করিয়ে দিচ্ছে যে the entire incident has taken the shape of past, অর্থাৎ পুরো ঘটনাটা তার জীবনে অতীত, কারণ the mother is no more. Both rye with the labored ease of loss. So here comes another very important line, which probably teaches us to tolerate everything. I mean, this is such a truth of our life that while reading this particular poem, we feel that this particular line is trying to teach a lot. কি বলছেন যে both rye with the labored ease of loss. আমাদের জীবন থেকে যে হারিয়ে যাওয়া, জীবনে পাওয়া এবং হারিয়ে ফেলার খেলাটা তো সার্কুলার ওয়েতে চলতে থাকে, কিন্তু আমরা আমাদের জীবনের চূড়ান্ত
ভালো লাগার জিনিস বা চূড়ান্ত ভালো লাগার যে মানুষ, তাদেরকে হারিয়ে ফেলি ঠিকই, কিন্তু তাদেরকে হারিয়ে ফেলার সাথে সাথে কিন্তু আমাদের জীবনটাও থেমে যায় না। We still go on, we have to go on. That's another thing, that we have to go on. But somehow we learn how to go on without those people, without those persons who meant a lot in our life. আমরা শিখে যাই কিভাবে যে মানুষগুলো আমাদের জীবনের টপমোস্ট প্রায়োরিটিতে থাকে তাদেরকে ছাড়াও আমরা শিখে যাই কিভাবে বাঁচতে হয়। এই শিখে যাওয়াটা ইজ নট সো ইজি, ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস অফ লার্নিং। এবং এই যে কথাটা বলছেন লেবার্ড ইজ অফ লস, যেটা আমাদের জীবন থেকে হারিয়ে গেল, এইটাকে যে সহজভাবে মেনে নেওয়া, টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ লস্ট দ্যাট, এই অ্যাকসেপ্টেন্সটা আসে অনেক পরিশ্রমের মাধ্যমে, এই অ্যাকসেপ্টেন্সটা আসে অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে। সো দিস ইজ নট এট অল ইজি, but each and every individual learns how to accept it, and this learning, the way how to accept it, this learning comes after paying so much toil. প্রচুর পরিশ্রমের পর, অনেক কিছু শেখার পর, অনেক কিছু জানার পর আমরা অবশেষে মেনে নিই আমাদের জীবন থেকে যেগুলো হারিয়ে গেছে সেগুলো হয়তো হারিয়ে যাওয়ারই ছিল। ঠিক যেরকম ভাবে কবি এখানে মেনে নিচ্ছেন যে তার মায়ের চলে যাওয়াটা একটা ইউনিভার্সাল ট্রুথ, ঠিক যেভাবে তার মাও মেনে নিয়েছিলেন যে তার ছোটবেলার, তার শৈশবের সেই দিনগুলো, সেটা চলে যাওয়াটা ইট ওয়াজ ডেস্টাইন টু হার। থার্ড এন্ড ফাইনাল স্ট্যাঞ্জা, ছোট্ট পোয়েম, এটা খুব বেশি বড় নয়। Now she has been dead nearly as many years as that girl lived. অর্থাৎ when the mother was looking at the photograph, that small girl, the girl of 12 years of age, was dead to her. কারণ এটা তো সত্যি যে yesterday is dead to me, অর্থাৎ গতকাল আমার সঙ্গে যা যা ঘটেছে সেটা আমার কাছে এখন মৃত, that is only in my memory, I can do nothing with it, তাই তো? ঠিক একই রকম ভাবে তার মায়ের জীবনের যে পুরনো দিনগুলো, that has also become a past, that has also become like a dead existence. তিনি বলছেন যে একই রকম ভাবে আমার কাছেও, আমার মায়ের, মানে কবির কাছেও তার মায়ের যে মৃত্যুর সময়টা, সেটা অনেকটা পার হয়ে গেছে, মানে কবি অনেকটা সময় পার করে এসছেন। অ্যান্ড অফ দিস সার্কামস্টান্স দের ইজ নাথিং টু সে অ্যাট অল। এবং তিনি বলছেন, সিন্স ডেথ ইজ ইটার্নাল, উই হিউম্যান বিংস ক্যান ডু নাথিং উইথ ডেথ, উই ক্যানট ওভার পাওয়ার ডেথ, উই ক্যানট ওভার পাওয়ার টাইম। সে কারণে এটা নিয়ে বেশি কিছু বলার নেই, কিছু করারও নেই আমার, কারণ হু ক্যান স্টপ ডেথ, হু ক্যান ডিনাই ডেথ, কেউ তো মৃত্যুকে অস্বীকার করতে পারে না। কিন্তু তারপর যে লাস্ট লাইনটা বলছেন, দ্যাট ইজ প্রবাবলি দি মোস্ট বিউটিফুল লাইন ইন দিস এন্টায়ার পোয়েট্রি। তিনি বলছেন, ইটস সাইলেন্সেস। দুটো সাইলেন্সের কথা এখানে বলা হচ্ছে, যে ইটস সাইলেন্সেস। কিন্তু এই অ্যাপারেন্টলি যে ছোট্ট লাইন, এই ছোট্ট লাইনটি নিয়ে অনেক কিছু বলার আছে। First of all, this is a beautiful example of alliteration. We know what is an alliteration. An alliteration is the predominance of one particular sound in a single line. অর্থাৎ একটা কোনো সিঙ্গেল লাইনে যখন একটাই কোনো সাউন্ডের প্রিডমিনেন্স দেখা যায়, দ্যাট ইজ নোন অ্যাজ alliteration. এখানে দেখো, ইটস সাইলেন্সেস, এস সাউন্ডটা একটা প্রমিনেন্স রয়েছে। ইটস, এটা খুব কেয়ারফুলি দেখো, ইটস এস সাউন্ড, সাইলেন্স এস সাউন্ড, সাইলেন্সেস, there are two s sounds. So this particular line, its silences, is predominant by s sound. So that is why this particular line is an example of alliteration, because s sound is very much in abundance over here. এটা তো স্টাইলিস্টিক্স এর কথা, alliteration এর কথা। কিন্তু something which is very important over here is the use of the word silence. দুটো সাইলেন্সকে ব্যবহার করা হয়েছে, ইটস সাইলেন্সেস। অর্থাৎ বাংলায় যদি আমি খুব সহজভাবে বলি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় যে এই যে নীরবতা, সেই নীরবতা বা এই যে নৈঃশব্দ, এই নৈঃশব্দ আর এক নৈঃশব্দের জন্ম দেয়। এই দুটো সাইলেন্সের মধ্যে প্রথম সাইলেন্সটা হচ্ছে নাউন, অ্যান্ড সেকেন্ড সাইলেন্স ইজ ভার্ব।
And since the first silence has been regarded as noun, and since it is also regarded as subject, and this subject is third person and in singular form, the second silence, that has been used as verb, it takes another s. অর্থাৎ আমরা গ্রামারের নিয়মে যেটা শিখেছি যে if the subject is third person singular in present indefinite tense, the verb takes an s or es in additional. তো এখানে এই যে ইটস সাইলেন্সেস, এই যে প্রথম সাইলেন্সটাকে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটাকে সাবজেক্ট করা হচ্ছে, ইট মিনস শেলি টলসন ইজ ইমাজিনিং সাইলেন্স অ্যাজ আ ক্যারেক্টার। অর্থাৎ এই যে বিশাল একটা নৈঃশব্দ, এই যে নীরবতা, এই নীরবতাকেও একটা চরিত্র দেওয়া হচ্ছে। অর্থাৎ এই পোয়েমটার মধ্যে যদি আমরা চরিত্রগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করি তাহলে ডেফিনেটলি তার মায়ের একটা অ্যাবসেন্স প্রেজেন্স রয়েছে। দেয়ার আর টু কাজিনস কল্ড বেটি অ্যান্ড ডলি, অবভিয়াসলি দ্য পোয়েট অ্যাজ আ স্পিকার। এবং সবশেষে গিয়ে এই যে হারিয়ে যাওয়ার দরুন তৈরি হওয়া যে নৈঃশব্দ, এটাকেও একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, এটাকেও একটা ক্যারেক্টার হিসেবে ভাবা হয়েছে। দ্যাট ইজ ওয়াই দিস লাইন ইজ অলসো an example of, I mean, this silence is an example of personification as well. অর্থাৎ এই নীরবতাও একটা চরিত্র, এবং আমাদের জীবনে তো আমরা জানি যে আমাদের জীবনে নীরবতার একটা বিশাল বড় ভূমিকা রয়েছে, আমাদের জীবনের নৈঃশব্দেরও একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। ঠিক মানে ইলোকোয়েন্স যেরকম আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সাইলেন্সও তো আমাদের জীবনে একই রকম ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেখান থেকেই এই সাইলেন্সের মধ্যে দিয়ে কবিতাটি শেষ হচ্ছে, যেখানে তিনি বলছেন যে এই বিশাল বড় যে নীরবতা, এই যে ফ্যাথমলেস সাইলেন্স, এই সাইলেন্সটা কবিকে চুপ করিয়ে দেয়, অ্যান্ড শি বেয়ারলি finds any word to express it. She can barely find any expression to express the kind of silence that she suffers, she experiences in her mind and in her life as well. তো এখানেই পোয়েমটা শেষ হচ্ছে, এবং এই পোয়েমটার মধ্যে দিয়ে শেলি টলসন তার জীবনের একটি অভিজ্ঞতার কথা বলছেন, যে তার মায়ের অ্যাবসেন্স, তার মায়ের প্রেজেন্স এবং তার মায়ের অ্যাবসেন্স কিভাবে তার জীবনের মধ্যে একটা ফ্যাথমলেস নৈঃশব্দ, পরিমাপ করা যায় না এমন এক নৈঃশব্দ সৃষ্টি করেছে। সেটাই এই কবিতাটির মূল বৈশিষ্ট্য, এবং এই পুরো ভাবনাটা, এই পুরো চেতনা, পুরো চিন্তন তার মধ্যে আসছে ফটোগ্রাফের হাত দিয়ে। দ্যাট ইজ ওয়াই দ্য নেম ইজ আ ফটোগ্রাফ। ইটস এ বিউটিফুল পোয়েম। কবিতা নিয়ে আলোচনা আমাদের এখানে শেষ হচ্ছে। যদি কারোর কোনো বক্তব্য থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করতে পারো, এবং হোপফুলি দিস পোয়েম উইল হেল্প ইউ। বেশ, তো আর কিছু বলছি না। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।